ইরানের সবচেয়ে বড় যে ইন্টারন্যাশনাল বিজনেসের সোর্স অফ মানি সেটা হচ্ছে ওদের খনিজ তেল। নিষেধাজ্ঞার কারণে গুটি কয়েক দেশ ছাড়া ওদের কাছ থেকে কেউই তেল কেনে না, ফলে ওদের অর্থনীতি ভয়ঙ্কর রকম চাপে আছে। বিক্ষোভটা শুরু হয় একটা ইস্যুতে, এবং সেই বিক্ষোভে যখন দমন পীড়ন বাড়তে থাকে একটা পর্যায়ে সেটা সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়। ইরানের অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। এরপর থেকেই সেখানে চলছে ব্যাপক দমনপীড়ন। ইরানের বর্তমান পরিস্থিতি কেমন সেসব নিয়ে আলোচনা করব আজকের পডকাস্টে। আর পুরোটা সময় জুড়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আজকের পত্রিকার সহকারী বার্তা সম্পাদক রাজিউল হাসান। রাজুল ভাই, শুরুতেই আপনাকে স্বাগত। ধন্যবাদ। ইরানে যে চলমান বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের পেছনের মূল কারণগুলো কি, সেটা দিয়ে আসলে আজকের আলোচনা শুরু করতে চাই। ইরানের বিক্ষোভের মূল কারণ যদি আমরা এক কথায় বলি, সেটা হচ্ছে অর্থনৈতিক সংকট। ইরানের সবচেয়ে বড় যে ইন্টারন্যাশনাল বিজনেসের সোর্স অফ মানি সেটা হচ্ছে ওদের খনিজ তেল। কিন্তু নিষেধাজ্ঞার কারণে গুটি কয়েক দেশ ছাড়া ওদের কাছ থেকে কেউই তেল কেনে না, ফলে ওদের অর্থনীতি ভয়ঙ্কর রকম চাপে আছে। উদাহরণস্বরূপ যদি বলি যে 2024 সালে ইরানে মূল্যস্ফীতি ছিল আপনার 30% বেশি, আর 2025 সালে সেটা বেড়ে 40% বেশি হয়েছে। দ্যাট মিনস 2023 সালে যে পণ্যটার দাম বাংলাদেশি টাকায় আমি যদি বলি 100 টাকা ছিল, সেটা 2024 সালে শেষ নাগাদ তার দাম বেড়ে 130 টাকা হয়েছে। আবার তাকে যদি আমি আবার 25 সালের সাথে তুলনা করতে যাই, সেটা প্রায় 170 টাকার বেশি হয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, ইরানের সাধারণ মানুষের যে আয় সেটা কিন্তু বাড়েনি, ফলে অর্থনৈতিক চাপ দিনে দিনে বাড়ছে, এবং সেটা এত দ্রুত এবং এত ভয়ঙ্কর রকম চাপ তৈরি হচ্ছে যে মানে তাদের বেঁচে থাকাটাই কঠিন। আরেকটা বিষয়, ইরানের যেহেতু তার বাজেটের একটা বড় অংশ সামরিক খাতে ব্যয় হয়, ফলে সেখানে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো বিনিয়োগ এগুলো অনেক কম, যার কারণে ওদের বেকারত্বেরও একটা সমস্যা আছে। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ইরানের নাগরিকদের মানে তাদের নিজেদের দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, ফলে তারা যে দেশ থেকে বের হয়ে একটা কিছু করবে সেই রাস্তাটাও অনেকটা মানে রুদ্ধ। এতে দিনে দিনে ক্ষোভ বেড়েছে। সেই ক্ষোভের এখন মানে বহিঃপ্রকাশটা হচ্ছে এখন এই বিক্ষোভের মোটা দাগে কারণ কি এটাই, নাকি আরও অন্য কোনো কারণ আছে বলে? মানে আমরা যদি প্রধান কারণ বিবেচনা করি তাহলে মূল্যস্ফীতি, কিন্তু এর পিছনে আর্থসামাজিক আরও অনেক কিছু আছে। যেমন ইরানের বর্তমান যে সরকার, ইসলামিক বিপ্লবের পর যে সরকারটা গঠিত হয়েছে, তাদের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ আছে, ভিন্নমত দমনের অভিযোগ আছে। এবারের বিক্ষোভটা খুব ছোট আকারে শুরু হয়েছিল, কিন্তু পরে দেখা গেল কি মানে এটা এত ম্যাসিভ হয়ে গেল এত দ্রুত যে ছাত্র, সাধারণ মানুষ, চাকরিজীবী মোটামুটি সবাই এই বিক্ষোভে সামিল হয়ে গেছে। বিভিন্ন খুব দ্রুত তেহরান ছাড়িয়ে বিভিন্ন ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে ইরানের সার্বিক পরিস্থিতিটা আসলে কেমন? ইরানের এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি আসলে বলা কঠিন, কারণ আজকে সকালবেলার তথ্য হচ্ছে যে 132 ঘন্টার বেশি সময় ইন্টারনেট বন্ধ ইরানে। ইভেন যারা কৃত্রিম উপগ্রহের স্যাটেলাইট বেসড ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করছে, এরকম দু একটা জায়গায়ও মানে ইরানি বাহিনী বা ইরানের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে বলে আমরা জানতে পারছি। ফলে ওখানকার গ্রাউন্ড সিচুয়েশনটা আসলে কী এটা বলা খুবই কঠিন। একনায়ক হয়ে ওঠা বা স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, এটা খুব সাধারণ একটা দৃশ্যপট যে সরকারি তথ্য এবং বেসরকারি তথ্যে অনেক পার্থক্য থাকবে। কারণ মানে যারা ক্ষমতা কক্ষিগত করার চেষ্টা করে তাদের একটা সহজাত প্রবণতা হচ্ছে তারা তথ্যের অবাধ প্রবাহের সর্বপ্রথম বাধা সৃষ্টি করবে, যাতে মানুষ প্রকৃত ঘটনা, প্রকৃত সংখ্যা, প্রকৃত বিষয়গুলো যেন জানতে না পারে। তাদের মূল আতঙ্কটা থাকে যে রিয়েল ইনফরমেশন যদি ছড়িয়ে পড়ে তাহলে ক্ষোভটা আরও বেড়ে যেতে পারে। এই সংকটে যুক্তরাষ্ট্রের একটা অবস্থান আছে, এবং তারা কোনোভাবে জড়িয়ে যাচ্ছে কিনা, তারা কোন পক্ষে অবস্থান করবে বা তাদের উদ্দেশ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে, তাদের অবস্থাটা কোন দিকে, তারা কি করতে পারে এখানে? আমরা যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত বেশ কয়েকদিনের বক্তব্যগুলো যদি বিবেচনায় নেই, তাহলে খুব স্পষ্টভাবেই বলে দেওয়া যায় যে মানে যুক্তরাষ্ট্রের অবস্থানটা এখন ইরানের সরকারের বিপক্ষে। গত 2 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সামরিক অভিযান চালিয়ে বের করে নিয়ে আসাটা, আটক করে নিয়ে আসাটা, এটা একটা বড় উদাহরণ যে যুক্তরাষ্ট্র এরকম কিছু একটা ইরানেও করে বসতে পারে। বলা হচ্ছে যে 2000 মানুষ, 3000 মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে, এরকম একটা কথা শোনা যাচ্ছে, বা বিক্ষোভ বাড়ছে ছাড়া কমছে না, এরকম একটা ঘটনা।
তো যেহেতু ইন্টারনেট বন্ধ, খবরগুলো পাওয়া যাচ্ছে না, আপনার কাছে কি এই তথ্যটুকু আছে কিনা যে সেখানে মানুষের মানে মানে জীবন ব্যবস্থার এখন কি অবস্থা? বিবিসির একটা প্রতিবেদন দেখলাম, মানুষ আসলে ওখানে এখন প্রচণ্ড রকম ভয়ের মধ্যে আছে। কারো কারো বক্তব্য মানে কেউ নাম প্রকাশ করেও বক্তব্য দিতে পারছে না, এরকম একটা ভীতিকর পরিস্থিতি। এবং সেখানে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। আমরা সপ্তাহখানেক আগে একটা তথ্য পেয়েছিলাম যে তখনই মানে প্রায় ৩,০০০-এর মতো অ্যারেস্ট হয়ে গেছে। আচ্ছা। বিভিন্ন হাসপাতাল থেকে মানে তথ্য আসছে যে প্রচণ্ড রকম রোগীর চাপ এবং বেশিরভাগ মানুষেরই চোখে এবং মাথায় গুলির আঘাত। এর আগেও আমরা মানে ইরানের বিভিন্ন বিক্ষোভের সময় এরকম চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত মানে রোগী হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর জেনেছি। তো এটা বলে দেওয়া যায় যে ডেলিবারেটলি প্রোটেস্টারদের মানে চোখে এবং মাথায় আঘাত মানে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, যাতে মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়, মানুষ যেন বিক্ষোভে না নামে। তবে এখন আপনার কি মনে হয় যে যেই দরপতনের কারণে এই বিক্ষোভ, এই আন্দোলন, সেটা ঠিক হয়ে গেলে আন্দোলন থেমে যাবে, নাকি সরকার পতন, শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না? বিক্ষোভটা শুরু হয় একটা ইস্যুতে, এবং সেই বিক্ষোভে যখন দমনপীড়ন বাড়তে থাকে তখন বিক্ষোভের দাবিগুলোও বাড়তে থাকে, এবং একটা পর্যায়ে সেটা সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়, সরকার পতনের দাবিটা ওঠে। এটা একেবারে চিরচরিত নিয়ম বিক্ষোভের, এটা হবেই। আপনি যদি বিক্ষোভ দমন না করার চেষ্টা করেন, তাহলে বিক্ষোভ তার দাবি আদায় করার পর শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি দমন করতে যান, সেটা আরও বড় হবে এবং ওটা ধীরে ধীরে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেবে। ইরানেও তাই হচ্ছে। জেনজিদের বিক্ষোভ, এই শব্দ দুটো ব্যাপকভাবে আলোচনায় চলে আসে। তো ইরানের এই বিক্ষোভের পেছনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিষয়ে যদি একটু বলতেন। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা বা অন্যান্য যেসব জায়গায় বিক্ষোভ হয়েছে কি রিসেন্টলি সাম্প্রতিক সময়ে, সেগুলোতে আমরা দেখব যে তরুণেরা সম্মুখ সারিতে, এবং জেনজি একটা মানে ব্যাপক দাপট ছিল। ইরানের বিক্ষোভের ক্ষেত্রে এখন পর্যন্ত এরকম মানে বিক্ষোভে কিন্তু সর্বস্তরের মানুষ আছে, কিন্তু জেনজি এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে বা এরকম, বা কেউ একজন কোনো একটা সংগঠন নেতৃত্ব দিচ্ছে, এরকম কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। মানে এই বিক্ষোভটা মূলত যারা মানে নিপীড়িত তারাই। তিনি একজন 70 বছর বয়সী বৃদ্ধ হতে পারেন, তিনি একজন 18 বছর বয়সী তরুণও হতে পারেন। ইরানে আসলে এই বিক্ষোভটা এখন পর্যন্ত সংগঠিত কোনো মঞ্চের নেতৃত্বে হচ্ছে না, একেবারে স্বতঃস্ফূর্ত। নির্দিষ্ট শ্রেণীর যে থাকে না, যে তার দিন এনে দিন খাই, কিছু মানুষ রাতে কাজ করে, কিছু মানুষ দিনে কাজ করে। এটাই ইন্টারেস্টিং যে এখানে আপনি শ্রেণী বিন্যাসও করতে পারবেন না। এখানে আপনাকে মানে তরুণ থেকে বৃদ্ধ সবাই আছে, শ্রমিক থেকে ব্যবসায়ী সবাই আছে। শুধুমাত্র এই বিক্ষোভে নেই তারাই যারা সরকারে আছেন অথবা সরকারের সমর্থক। যেটা হচ্ছে মানে ইরানে মূল্যস্ফীতিটা যে পর্যায়ে যাচ্ছে, এটা আসলে হার্টিং অল। এর অন্যতম কারণ হচ্ছে যে আপনার তো মানে আয় বাড়তেছে না, এবং আপনি যে ব্যবসায়ী সমাজের কথা বলছেন, তাদের তো ব্যবসায়িক ক্ষেত্রটা ছোট, খুবই ছোট। যেহেতু তারা আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পৃক্ত হতে পারছে না, কাজেই তাদের আয়ের উৎসটা বড় করার বা মানে তাদের যে মানে পকেটটা যে কোনোভাবে ভরবে সেই সুযোগটা নাই। কাজেই তারাও এফেক্টেড মূল্যস্ফীতিতে। অনেক ধন্যবাদ রাজিউল ভাই, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম আপনার কাছ থেকে। আসলে ইরানের বর্তমান সিচুয়েশন আসলেই অনেক কঠিন, এবং কঠিন বাস্তবতার মধ্য দিয়েই দিনগুলো পার করছে ইরানের একেবারে মানে যেই মানে প্রান্তিক, যদি না বলি যে সাধারণ মানুষ, সেখানকার যারা নিম্ন আয়ের মানুষও যদি আমরা বলতে পারি, কিংবা একেবারে যাদের বাংলাদেশের এই দেশের ভাষায় যদি বলি যে একেবারে নিম্ন মধ্যবিত্ত বা একেবারে নিম্নবিত্ত, বা যদি আমরা এদেশের ভাষায় বলি, তারা খুব কঠিন সময় পার করছেন। আমরাও প্রত্যাশা রাখি সেখানকার এই সংকট কেটে উঠুক তারা দ্রুতই। এই প্রত্যাশায় আসলে আজকের পডকাস্ট শেষ করছি। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি, মামুন সোহাগ।